আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা আধুনিক উপন্যাসের জগতে আমাদের আজকের যাত্রা এক অন্ধকার রহস্যময় এবং অস্বস্তিকর পথে ডি.এইচ. লরেন্সের পারিবারিক মনস্তত্ত্বের পর আজ আমরা প্রবেশ করব মানবমনের আরও গভীরে সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা আদিম এবং পাশবিক সত্তার সন্ধানে আমাদের আজকের আলোচনার বিষয় আধুনিক ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এবং জটিল উপন্যাসিকা জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস। এই উপন্যাসিকাটি কেবল আফ্রিকার কঙ্গোতে একটি স্টিমার যাত্রার গল্প নয়, এটি হল সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজমের শোষণ এবং ভণ্ডামির এক তীব্র সমালোচনা। এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা আমাদের দেখায় যে সভ্যতার আবরণ কতটা ভঙ্গুর এবং প্রতিকূল পরিবেশে একজন তথাকথিত সভ্য মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। বিসিএস পরীক্ষায় এই উপন্যাসের প্রতীকী অর্থ, সাম্রাজ্যবাদের সমালোচনা এবং এর আধুনিক বৈশিষ্ট্যগুলো থেকে প্রায়ই প্রশ্ন আসে। তাহলে চলুন মার্লোর সাথে সেই অন্ধকারাচ্ছন্ন কঙ্গো নদীর গভীরে যাত্রা করা যাক এবং মিস্টার কার্জের রহস্য উন্মোচন করা যাক। পর্ব ১, উপন্যাসের প্রধান চরিত্র পরিচিতি। চার্লস মার্লো বা চার্লস মার্লো উপন্যাসের প্রধান কথক। তিনি একজন অভিজ্ঞ নাবিক যিনি একটি বেলজিয়ান ট্রেডিং কোম্পানিতে স্টিমারের ক্যাপ্টেন হিসেবে চাকরি নেন এবং আফ্রিকার কঙ্গো নদীর গভীরে যাওয়ার দায়িত্ব পান। তার যাত্রাই হল কাহিনীর কেন্দ্রবিন্দু। কার্ডস বা কুর্চ একজন কিংবদন্তি এবং রহস্যময় আইভারি বা হাতির দাঁতের ব্যবসায়ী। তিনি কোম্পানির সবচেয়ে সফল এজেন্ট। তিনি একাধারে কবি, চিত্রকর, সঙ্গীতজ্ঞ, অর্থাৎ ইউরোপীয় সভ্যতার একজন আদর্শ প্রতীক। কিন্তু আফ্রিকার গভীরে সকল নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তিনি এক ভয়ঙ্কর এবং দানবীয় সত্তায় পরিণত হন। দ্য ন্যারেটর বা মূল বর্ণনাকারী একজন বেনামী ব্যক্তি যিনি টেমস নদীতে নোঙর করা নেলি নামক এক জাহাজে বসে মার্লোর মুখ থেকে এই পুরো গল্পটি শুনছেন। উপন্যাসটি একটি ফ্রেম ন্যারেটিভ বা গল্পের ভেতরে গল্প পদ্ধতিতে লেখা। দ্য ম্যানেজার বা ম্যানেজার কোম্পানির সেন্ট্রাল স্টেশনের প্রধান। সে একজন সাধারণ, ঈর্ষাপরায়ণ এবং ষড়যন্ত্রকারী ব্যক্তি যে কার্যের সাফল্যকে ঘৃণা করে। দ্য ব্রিকমেকার বা ইট প্রস্তুতকারক সেও কার্যের প্রতি ঈর্ষান্বিত। দ্য রাশিয়ান হার্লেকুইন বা রাশিয়ান হার্লেকুইন একজন তরুণ এবং নাইভ রাশিয়ান নাবিক যে কার্জের একজন অন্ধ ভক্ত এবং অনুসারী। কার্জ ইজ ইন্টেন্ডেড বা কার্জের বাগধাত্তা কার্জের ইউরোপে থাকা প্রেমিকা। সে কার্জকে এক মহান এবং আদর্শ মানুষ হিসেবেই স্মরণ করে। দি আফ্রিকান মিস্ট্রেস বা আফ্রিকান রক্ষিতা একজন শক্তিশালী এবং বন্য আফ্রিকান নারী যিনি কার্জের উপর গভীর প্রভাব বিস্তার করেছিলেন। তিনি আফ্রিকার আদিম এবং অনিয়ন্ত্রিত প্রকৃতির প্রতীক। পর্ব ২, কাহিনীর সারসংক্ষেপ। এটি একটি ফ্রেম ন্যারেটিভ। দ্য ফ্রেম ন্যারেটিভ বা গল্পের কাঠামো। উপন্যাসের শুরু হয় লন্ডনের টেমস নদীতে নেলি নামক এক জাহাজে। সেখানে মার্লো এবং আরও কয়েকজন নাবিক সূর্যাস্তের জন্য অপেক্ষা করছেন। এই শান্ত পরিবেশে মার্লো তার জীবনের এক অসাধারণ এবং অন্ধকারাচ্ছন্ন অভিজ্ঞতার কথা বলা শুরু করেন, তার কঙ্গো যাত্রার কাহিনী। পার্ট ১, দ্য জার্নি বিগিনস, যাত্রার সূচনা। মার্লো একটি বেলজিয়ান কোম্পানিতে স্টিমারের ক্যাপ্টেন হিসেবে চাকরি পান। তার কাজ হল কঙ্গো নদীর গভীরে ইনার স্টেশনে গিয়ে মিস্টার কার্জ নামে একজন অসুস্থ এজেন্টকে ফিরিয়ে আনা। আফ্রিকায় পৌঁছানোর পর থেকেই মার্লো ইউরোপীয় সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর এবং শোষণমূলক রূপ দেখতে পান। তিনি দেখেন আফ্রিকানদের উপর কিভাবে অমানবিক অত্যাচার চালানো হচ্ছে, কিভাবে তাদের দাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোম্পানির স্টেশনগুলি বিশৃঙ্খল এবং ইনএফিশিয়েন্ট, সবকিছুতেই এক ধরনের অবক্ষয় এবং পাগলামির ছাপ। পার্ট ২, দ্য জার্নি আপ দ্য কঙ্গো, কঙ্গো নদীর উজানে যাত্রা। মার্লো তার ভাঙা স্টিমারটি মেরামত করে কঙ্গো নদীর উজানে ইনার স্টেশনের দিকে যাত্রা শুরু করেন। এই যাত্রাটি কেবল একটি ভৌগোলিক যাত্রা নয়, এটি একটি মানুষতাত্ত্বিক এবং আধ্যাত্মিক যাত্রা, সভ্যতা থেকে আদিমতার দিকে, আলোর জগৎ থেকে অন্ধকারের হৃদয়ের দিকে। নদীটি সাপের মতো কুটিল এবং চারপাশের জঙ্গল নীরব, রহস্যময় এবং বিপদসংকুল। যাত্রাপথে ইনার স্টেশনের কাছাকাছি এসে তাদের স্টিমারটি আদিবাসীদের দ্বারা আক্রান্ত হয়। এই আক্রমণে তাদের একজন আফ্রিকান নাবিক অর্থাৎ হেলসম্যান মারা যায়। পার্ট ৩, দ্য অ্যারাইভাল অ্যাট কার্জ স্টেশন বা কার্জের স্টেশনে আগমন। অবশেষে মার্লো ইনার স্টেশনে পৌঁছে সেখানে সে একজন অদ্ভুত রাশিয়ান নাবিকের দেখা পায় যে কার্জের একজন অন্ধ ভক্ত এবং অনুসারী। মার্লো জানতে পারে যে কার্জ এখানে এক দেবতার মতো জীবনযাপন করছে। তিনি আদিবাসীদের উপর এমন প্রভাব বিস্তার করেছেন যে তারা তাকে পূজা করে। কার্জ একাই প্রচুর পরিমাণে আইভারি বা হাতির দাঁত সংগ্রহ করেছেন, কিন্তু তা করেছেন ভয়ঙ্কর এবং নির্মম উপায়ে।
স্টেশনের চারপাশের খুঁটিগুলোতে মানুষের কাটা মাথা লাগানো, যা কার্যের পাশবিকতার প্রমাণ। দ্য ক্লাইম্যাক্স অ্যান্ড রিটার্ন, বা চূড়ান্ত মুহূর্ত এবং প্রত্যাবর্তন। কার্জকে নিয়ে স্টিমারটি যখন খির্তি যাত্রা শুরু করে, তখন কার্জের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। মৃত্যুর আগে কার্জ তার জীবনের চূড়ান্ত উপলব্ধিটি উচ্চারণ করেন, দ্য হরর, দ্য হরর, অর্থাৎ কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। এই উক্তিটি তার নিজের জীবনের অন্ধকার, সাম্রাজ্যবাদের শোষণ এবং মানব মনের গভীরে লুকিয়ে থাকা পাশবিকতার ভয়াবহতাকে নির্দেশ করে। কার্জের মৃত্যুর পর মার্লো নিজেও মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সে ইউরোপে ফেরে, কিন্তু কঙ্গোর সেই অন্ধকার অভিজ্ঞতা তাকে সারা জীবনের জন্য বদলে দেয়। দি এন্ডিং, দ্য লাই টু দ্য ইন্টেন্ডেড, বাগধত্তার কাছে মিথ্যা। উপন্যাসের শেষে মার্লো কার্জের বাগধত্তার সাথে দেখা করতে যায়। সেই নারীটি তখনও কার্জকে এক মহান এবং আদর্শ মানুষ হিসেবেই স্মরণ করে। সে মার্লোকে কার্জের শেষ কথা কী ছিল তা জিজ্ঞেস করে। মার্লো সত্যিটি বলতে পারে না, কারণ সে মনে করে যে এই ভয়ঙ্কর সত্যটি তাকে ধ্বংস করে দেবে। তাই সে তাকে রক্ষা করার জন্য একটি মিথ্যা কথা বলে। সে বলে যে কার্জের শেষ কথা ছিল তার নাম। এই মিথ্যা বলার মাধ্যমে মার্লো যেন সেই অন্ধকারেরই অংশ হয়ে যায়, যা থেকে সে পালিয়ে আসতে চেয়েছিল। পর্ব ৩, উপন্যাসের মূল থিম এবং তাৎপর্য। দ্য হাইপোক্রেসি অফ ইম্পিরিয়ালিজম, সাম্রাজ্যবাদের ভণ্ডামি। এটি উপন্যাসের প্রধান থিম। ইউরোপীয়রা আফ্রিকায় এসেছিল সভ্যতার আলো ছড়ানোর নামে, দ্য হোয়াইট ম্যানস বার্ডেন, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল শোষণ এবং লুটপাট। ডার্কনেস অ্যাজ আ ম্যাটাফর, অন্ধকার রূপক। এখানে অন্ধকার বহুমাত্রিক। এটি আফ্রিকার জঙ্গল, মানুষের অজ্ঞানতা, সাম্রাজ্যবাদের নিষ্ঠুরতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মানব মনের গভীরে লুকিয়ে থাকা আদিম এবং পাশবিক প্রবৃত্তি সব কিছুকেই নির্দেশ করে। দ্য ফ্রেইলটি অফ সিভিলাইজেশন, সভ্যতার ভঙ্গুরতা। কনরাড দেখিয়েছেন যে সভ্যতা হলো একটি পাতলা আবরণ। যখন মানুষ সকল সামাজিক নিয়ন্ত্রণ এবং নিয়মের বাইরে চলে যায়, তখন তার ভেতরের হার্ট অফ ডার্কনেস বেরিয়ে আসে, যেমনটা কার্জের ক্ষেত্রে হয়েছিল। দ্য জার্নি অ্যাজ আ ম্যাটাফর, যাত্রা রূপক। মার্লোর কঙ্গো নদীর উজানে যাত্রা কেবল একটি শারীরিক জার্নি নয়, এটি তার নিজের আত্মার গভীরে এবং মানব মনের অন্ধকারের কেন্দ্রে এক আধ্যাত্মিক যাত্রা। পার্ট 4, 25 important MCQs for your exam with Bangla analysis. 1. Heart of Darkness is a novella written by Answer C. Joseph Conrad. হার্ট অফ ডার্কনেস জোসেফ কনরাডের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী উপন্যাসিকা। 2. The story is told using a technique called Answer C. Frame narrative. একজন বেনামি বর্ণনাকারী মার্লোর মুখ থেকে গল্পটি শুনছেন এবং আমাদের কাছে তা বর্ণনা করছেন। এটি গল্পের ভেতরে গল্প পদ্ধতি। 3. Who is the primary narrator of the main story? Answer D. মার্লো। মার্লোই তার কঙ্গো যাত্রার অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দেন। 4. The story begins on a boat named the Nelly, which is anchored on which river? Answer B. The Thames. টেমস নদী, যা ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্র, সেখান থেকে কঙ্গোর অন্ধকারের গল্প শুরু হয়, যা দুটি জায়গার মধ্যে একটি প্রতীকী সংযোগ তৈরি করে। 5. What is the name of the mysterious and legendary ivory trader Marlowe is sent to find? Answer B. Kurtz. কার্টস হল সেই কিংবদন্তি এজেন্ট যাকে ফিরিয়ে আনার জন্য মার্লোর এই যাত্রা। 6. The novel is a powerful critique of Answer C. Imperialism and colonialism. উপন্যাসটি আফ্রিকার উপর ইউরোপীয় সাম্রাজ্যবাদের শোষণ, নিষ্ঠুরতা এবং ভণ্ডামিকে তীব্রভাবে সমালোচনা করে। 7. What are Kurtz's famous last words? Answer C. The horror, the horror. এই উক্তিটি তার নিজের পতন, সাম্রাজ্যবাদের ভয়াবহতা এবং মানব মনের গভীরের অন্ধকারকে নির্দেশ করে। 8. What does darkness in the novel symbolize? Answer D. All of the above. অন্ধকার একটি বহুমাত্রিক প্রতীক, যা আফ্রিকার ভৌগোলিক অন্ধকার, সাম্রাজ্যবাদের নৈতিক অন্ধকার এবং মানব মনের ভেতরের অন্ধকার সব কিছুকেই বোঝায়। 9. What does Marlowe lie about to Kurtz's intended?
Answer B. He lies about Kurtz's last words. মার্লো তার বাগদত্তাকে ভয়ঙ্কর সত্য, দ্য হরর, না বলে তাকে রক্ষা করার জন্য বলে যে কার্টসের শেষ কথা ছিল তার নাম। 10. What does Marlowe find adorning the posts of Kurtz's house? Answer B. Skulls of rebels on stakes. এই কাটা মাথাগুলো কার্টসের চূড়ান্ত পাশবিকতা এবং সভ্যতার আবরণ থেকে সম্পূর্ণ বিচ্যুতির প্রমাণ। 11. The journey up the Congo River is a metaphor for. Answer B. A journey into the human psyche. এই যাত্রাটি কেবল একটি ভৌগোলিক যাত্রা নয়, এটি মানব মনের গভীরে তার আদিম সত্তার দিকে এক আধ্যাত্মিক যাত্রা। 12. Joseph Conrad's own experience as a steamboat captain on the Congo River heavily influenced the novel. This makes the novel partly. Answer A. Autobiographical. কনরাড নিজে কঙ্গোতে ঠিক এই রকমই একটি চাকরি করেছিলেন এবং সেই ভয়াবহ অভিজ্ঞতাই এই উপন্যাসের ভিত্তি। 13. Kurtz was sent to Africa to bring dash to the natives. Answer A. Civilization and light. সাম্রাজ্যবাদের ভণ্ডামি হল কার্টসকে পাঠানো হয়েছিল সভ্যতার আলো ছড়ানোর জন্য, কিন্তু সে নিজেই অন্ধকারের প্রতিভূ হয়ে ওঠে। 14. Who is the devoted, almost insane follower of Kurtz at the inner station? Answer C. The Russian Harvikin. এই রাশিয়ান নাবিকটি কার্টসের প্রতি অন্ধ ভক্তি এবং তার দ্বারা প্রভাবিত হওয়ার বিপদকে তুলে ধরে। 15. What does the title Heart of Darkness refer to? Answer D. Both A and B. শিরোনামটি একই সাথে আফ্রিকার ভৌগোলিক কেন্দ্র এবং মানব মনের অন্ধকার কেন্দ্র উভয়কেই নির্দেশ করে। 16. The Whited Sepulchre is Marlowe's description of. Answer A. The company's headquarters in Brussels. বাইবেলের এই উক্তিটি অর্থাৎ বাইরে থেকে সুন্দর কিন্তু ভেতরে মৃত দিয়ে মার্লো বেলজিয়ান কোম্পানির ভণ্ডামিকে তুলে ধরেছেন। 17. The primary commodity being extracted from the Congo in the novel is. Answer D. Ivory. আইভরি বা হাতির দাঁত হল সেই সম্পদ যা ইউরোপীয়দের লোভকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল এবং এটি শোষণের প্রতীক। 18. Marlowe storytelling on the Nelly takes place at. Answer C. Sunset. সূর্যাস্তের সময় যখন আলো এবং অন্ধকারের মিলন ঘটে সেই সময় মার্লো তার আলো অন্ধকারের গল্পটি শুরু করেন। 19. The two women knitting black wool in the company's office symbolize. Answer A. The fates of Greek mythology. গ্রিক পুরাণে তিন দেবী ফেটস মানুষের জীবনের সুতো বুনতেন এবং কেটে দিতেন। এই দুই নারীও যেন কঙ্গোতে যাত্রারত মানুষের নিয়তি নির্ধারণ করছেন। 20. The main reason Marlowe feels a connection to Kurtz is that. Answer B. He recognizes that Kurtz's darkness is something potentially present in all humans, including himself. মার্লো কার্টসের মধ্যে নিজেরই এক অন্ধকার সম্ভাবনা দেখতে পান এবং বুঝতে পারেন যে সভ্যতার আবরণ কতটা পাতলা। 21. T.S. Eliot used Kurtz's last words as an epigraph for his poem. Answer C. The Hollow Man. এলিয়েটের দ্য হলো ম্যান কবিতাটি হার্ট অফ ডার্কনেসের আধ্যাত্মিক শূন্যতার থিম দ্বারা গভীরভাবে প্রভাবিত। 22. How does Marlowe's helmsman die? Answer B. He is killed by a spear during an attack. আদিবাসীদের আক্রমণে তার আফ্রিকান সারথির মৃত্যু হয়, যার রক্ত মার্লোর পা ভিজিয়ে দেয়, যা তাকে অন্ধকারের সাথে শারীরিকভাবে যুক্ত করে। 23. The Russian trader leaves what for Marlowe? Answer B. A book with notes in the margin. রাশিয়ানটি একটি পুরনো নাবিকের বই রেখে যায় যার মধ্যে সাঙ্গীতিক ভাষায় নোট লেখা ছিল, যা সভ্যতার একটি ক্ষীণ চিহ্ন হিসেবে কাজ করে। 24. The Kurtz's African mistress represents. Answer A. The beauty and savagery of the wilderness. এই শক্তিশালী এবং বন্য মহিলা চরিত্রটি আফ্রিকার সেই আদিম প্রকৃতির প্রতীক যা কার্টসকে প্রলোভিত করেছিল এবং গ্রাস করেছিল। 25. The final lie Marlowe tells protects. Answer B. The intended's innocent illusion. মার্লো মনে করেন যে নারীরা এবং সভ্যতা সুন্দর বিভ্রান্তি বা বিলূষণের ওপর বেঁচে থাকে এবং তারা অন্ধকারের ভয়ঙ্কর সত্য সহ্য করতে পারবে না। এই ছিল জোসেফ কনরাডের মাস্টারপিস
হার্ট অফ ডার্কনেসের উপর আমাদের আজকের গভীর এবং বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।